নদী। নদী, নদী হচ্ছে আপনার নাম। বর্তমানে বয়স কত? 22 বছর শেষ, 23 বছর পা রাখছি। 23 বছর। আপনি কি করেন পেশায়? আমি পেশায় এখন ফ্রি বাসায়। আচ্ছা, এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনি সিক্রেটস অনুষ্ঠানটা সম্পর্কে জানেন, জি। এবং এই অনুষ্ঠানে মানুষ নিজের ভুলগুলো, অপরাধগুলো এখানে কনফেস করে, স্বীকার করে, এবং আপনি সেটা করতে যাচ্ছেন পুরো অনুষ্ঠান জুড়েই। কিন্তু তার আগে আমাকে একটু বলেন যে কেন আসলেন? কারণ আমার জন্য কয়েকটা জীবনই নষ্ট হয়েছে, কষ্ট পাইছে। আমার মনে হলো অনুষ্ঠান শোনার কারণে আমি যদি এই অনুষ্ঠানের যে আমার কথাটি বলি, আমার মতো ভুল জানি আর কেউ কেউ না কখনো না করে। করে, ওকে, আমার মতো কেউ জানি আর কেউকে কষ্ট না দেয়। ওকে, আমরা শুরু করতে পারি, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব। ঠিক আছে, আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে, এটা আগে বলেন। আমি 3 বছর যাবত আপনার অনুষ্ঠানটা শুনছি, কিন্তু এখন মনে হলো আমি নিজেই তো একটা অপরাধী। আমি কার অপরাধের গল্প শুনি, আমি নিজেও যা বলি তাহলে অনেক মানুষ সতর্ক হয়ে যাবে। কিবরিয়া ভাই, আমার একটা প্রশ্ন ছিল, জি। আপনি কেন ওই চ্যানেল থেকে না বলে চলে আসছেন? আচ্ছা, আপনি প্রশ্নটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি বলেছিলাম যে আপনি আমাকে অনুষ্ঠানেই করেন, তাতে করে এটা অনেকেরই বিষয়টা জানা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে এটা না বলা না, এটা আমি যখন একটা রেডিও থেকে অন্য কোনো রেডিওতে যাচ্ছি, তখন আমি যদি বলি যে আজকের পর থেকে আমাকে শুনতে পাবেন ঢাকা এফএমে, ওই রেডিওতে বসে, এটা খুবই নন প্রফেশনাল শোনা যায়, এবং এটা ওই রেডিও পারমিটও করে না, তাই না? সুতরাং না বলে না আসলে। তবে হ্যাঁ, আমার হয়তো আরও একটু বলা উচিত ছিল যে আমি খুব শীঘ্রই অন্য একটা রেডিওতে জয়েন করতে যাচ্ছি, সেখানে আমাকে আপনারা শুনতে পাবেন। কিন্তু আমি সেটা বললেও যে সেখান থেকে সেটা প্রচার করা হবে, এমন তো কোনো গ্যারান্টি ছিল না। হ্যাঁ, এবং আমি জানি যে এরকম অনেক মানুষই, আমি এখন পথে ঘাটে, হাটে মাঠে ঘাটে আমার সঙ্গে দেখা হয়ে যায় যে ভাই আপনি রেডিও ছেড়ে দিলেন কেন? ওকে, এই প্রশ্ন করে অনেকেই। আমি তো ভাই রেডিও ছেড়ে দেইনি। আমি যেদিন থেকে আমার পূর্বের স্টেশন ত্যাগ করেছি, এই ঢাকা এফএমে জয়েন করেছি, সেদিন তার পরের সপ্তাহ থেকেই আমি রবিবার এবং বুধবার দুটো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি, এবং এই অনুষ্ঠানের কন্টেন্টগুলো সেম, প্রেজেন্টেশনের ধরনটা একটু আলাদা। এবং তারপরেও আমি দেখেছি যে অনেক মানুষই এখন পর্যন্ত জানে না যে আমি ঢাকা এফএমে কাজ করছি, হয়তো ধীরে ধীরে জেনে যাবে আর কি। হ্যাঁ কিবরিয়া ভাই, কারণ আপনি যেদিন বলছেন আজকে অনুষ্ঠানের লাস্টে দিয়ে আমার কিছু কথা শুনতে পারবেন, সেদিন মানে কি কিবরিয়া ভাই কি বলতে চায়, এতদিন যাবত সেজন্য অপেক্ষা তো করছি। অপেক্ষা তো করার পরে দেখি সে আর চ্যানেলে থাকবে না। সে কোথায় যাবে, কি কারণে যাবে, কারণটা কি একটু তো জানাবে না, ফেসবুকে তো জানাবে। এর জন্য জানেন আমি অনেক কান্না করছি সেদিন রাত, আমার ঘুমই হয়নি। কারণ আপনাকে আমি কখনো দেখিনি, আজকে আমার জীবনে প্রথম দেখা। তারপর আপনি কণ্ঠ শুনে আর আপনার ব্যবহার আচার এতটা ভালো, সেটা থ্যাংক ইউ। আমার সামনে বসে প্রশংসা করছেন, আমার কিছুটা বিব্রত লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই ভালোবাসা নিঃসন্দেহে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া, সৃষ্টিকর্তার কৃপা। আমরা মূল জায়গাটা থেকে শুরু করতে চাই। বুঝতে পেরেছি অনেকেই কষ্ট পেয়েছেন, কিন্তু ধীরে ধীরে খুঁজে পাবে আমাকে, আমি এটা বিশ্বাস করি, কারণ বাংলাদেশের লার্জেস্ট নেটওয়ার্ক হচ্ছে ঢাকা এফএম-এর। সো টুডে অর টুমোরো সবাই এটা জানবে, খুঁজে পাবে। ওকে, নদী, একেবারে ব্যাকগ্রাউন্ড যেটা বোঝাচ্ছি যে আপনি যে আজকে যে জায়গাটায় এসে উপনীত হয়েছেন, এবং আপনি বুঝতে পারছেন যে আপনার যে ভুলগুলো, অপরাধগুলো, সেই ভুল আর অপরাধের পেছনে তো একটা শক্তিশালী কারণ আছে। সেই ছোটবেলা থেকেই আমি শুরু করতে চাই যে কিভাবে আপনি ধীরে ধীরে এই জায়গাটায় এসেছেন। আমার মা হেরা 3 ভাই, আমরা 3 বোন 2 ভাই। তখন আমার বড় বোন হলো, তারপরে আমি হলাম, তারপরে আমার আরেকটা বোন হলো। এই কারণে আমার আম্মু আমার ছোট খালাম্মার কাছে আমাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার কারণে তখন আমার খালাম্মার শুধু নতুন বিয়ে হয়েছে, আমি শুনছি বড় হয়ে, তখন তার কোনো ছেলে মেয়ে ছিল না, তার হাজবেন্ড দেশের বাইরে থাকতো। এই জন্য আমার ছোট খালাম্মা আমাকে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে তারপরে আমার মা আমার কোনো খরচপাতি দিত না, আমার বাবাও দিত না, আমার খালাম্মা চাইতো না, বলতো আমার হাজবেন্ড বাইরে থাকে, তুই থাক, আমারই তো মেয়ে, বোনের মেয়ে, আমার মেয়ে। বয়স যখন 5 বছর, তখন আমার খালাম্মার ঘরে আমার একটা বোন হলো। বোন হওয়ার পরে তারপরে আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি স্কুলে যাওয়ার সময় আমার বোনকে দিয়ে আসি, আবার নিয়ে আসি। বা তারপরে আস্তে আস্তে যখন আমি 6-এ উঠলাম, আমি আবার খুব সাইকেল চালাতে পছন্দ করতাম। আমি সাইকেল নিয়েই, স্কুলটা অনেক দূরে ছিল, সাইকেল চালিয়ে স্কুলে যাইতাম। সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে মানে কয়েকটা ছেলেই মানে প্রশ্ন করতো, এই মেয়েটা কেন সাইকেল চালিয়ে স্কুলে যায়? সবাই তো এইভাবে সাধারণভাবে যায়, প্রায় হেঁটে যায়, এই মেয়েটা কেন এই সাইকেল চালা যায়? আমরা ওই মেয়ের পাশে পাশে যাবো। ঠিক আছে, যাক, সেই নিয়ে আমি কখনো প্রশ্ন করি না। তারপরে একদিন একটা ছেলে বললো, নদী তুমি কেন সাইকেল চালায় স্কুলে যাও? এটা কোন ক্লাসের? আমি তখন 6-এ ভর্তি হয়েছি। 6-এ ভর্তি হয়েছেন? হ্যাঁ। বললাম কি, দেখো আমাদের বাসা থেকে অনেকটা লেট হয়ে যায়, আমার বোনকে স্কুলে পৌঁছাই দিয়ে আমার স্কুল যাইতে, আমার পায়ে হেঁটে যাওয়ার এত সময় নাই, এই জন্য আমি নিজে সাইকেল চালাইয়া যাই। তারপর বললো ঠিক আছে যাও। এভাবে তো ছেলেরা খারাপ ভাবে, গ্রামে একটু গ্রাম সাইডে, এটা শহর হলে চলতো। আমি প্রতিদিন সাইকেল চালাই ওখানটা যাই, ছেলেটা প্রতিদিন দোকানে বসে থাকে, শুধু আমাকে ফলো করে। আমি আবার স্কুল ছুটি হওয়ার টাইমে বসে থাকে,
যাওয়ার সময় বসে থাকে। একদিন আমি মেলাতে, বাড়ির পাশে মেলা হয়, বিরাট বড় মেলা, সেই মেলাতে গেলাম। মেলাতে যাওয়ার পরে সে আমার জন্য একটা গোলাপ নিয়ে দাঁড়ায় আছে, বলে নদী এটা তোমার জন্য। আমি বলি, কেন এটা আমার জন্য? আমি এই গোলাপ দিয়ে কি করবো? গোলাপ তোমার তোমার চুলে পরবা, এই মেয়েদের চুলেই তো গোলাপ খুব সুন্দর লাগে। আমার আচ্ছা ঠিক আছে। পরে তারপরে আসলাম, তারপরে এইভাবে 6 জীবনটা পার হয়ে গেল। ছেলেটা এভাবে শুধু তাকাই থাকলো। তারপরে 7 উঠলাম, উঠার পরে আর তার সাথে দেখা হয় না, সে কোথায় জানি চলে যায়। তারপর আমি এটে উঠলাম, এটে ওঠার 2 মাস পরে বিয়ে দিয়ে দিবে, আমাকে আর পড়াশোনা করাবে না, আমি অনেক দুষ্টু, সাইকেল চালাই, স্কুলে যাই, মানে আমাকে আর বিয়ে দিয়ে দিবে। একটা ছেলে আমাদের এলাকায় মেয়ে দেখতে গেল, মেয়ে দেখার পরে সে মেয়ে বাসায় ছিল না, আমি স্কুল থেকে আসছি, সে আমাকে রানিং অবস্থা দেখে আসলো। দেখে আসার পরে বলো কি এই মেয়েটা কার? আমি আমি তো মেয়ে দেখতে আসছি, এই মেয়েটাকে আমার ভালো লাগছে, আমি একটু তার ফ্যামিলির সাথে কথা বলতে পারি। তারপরে একজনকে প্রশ্ন করলো এই মেয়েটা বাড়ি দেখাই দিল, ওই যে মুখ বাড়ি যান তৈরি পায়ে যাবেন। তারপর যাওয়ার পর আমি তো তখন বাসায় ছিলাম না, আমার ক্লাসে পড়েন তখন? আমি তখন ক্লাস 8 পড়ি। হ্যাঁ, তারপরে আমার আব্বু আমার সাথে কথা বলে আচ্ছা মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিবই, তাহলে তোমার বাবা মাকে নিয়ে এসো। তারপরে ছেলের বাবা ছিল না, মা ছিল, তারা খুব ছোট ফ্যামিলি ছিল, 1 ভাই 1 বোন ছিল, আর বোনের শুধু একটা মেয়ে ছিল। তারপরে তারা আসলো, আসার পরে এক দেখায় আন্টি পড়ায় রেখা গেল, বিয়ে হোক আর না হোক আন্টিটা পড়ে থাক। তারপরে পরে আমাদের ফ্যামিলিতে গেল, যাওয়ার পরে কিনো রকম, মানে তখন আমার বাবা মার চিন্তা ছিল কি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো, সে যেই রকমই হোক। আসলে কিন্তু তখন আমার বয়স রানিং 14 বছর চলতেছিল। তখন আমার হাজবেন্ডের বয়স প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেছে, কিন্তু তার টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এর জন্য বিয়ে দিবে। ছেলে হোক না বয়স্ক হোক, বয়স, তা তো টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মান সম্মান আছে, দিয়ে বিয়ে, মেয়ে তো অবশ্যই হ্যাপি থাকবে, সুখে থাকবে। তারপরে আমি তো ছেলেকে যে একদিন দেখছিলাম, তারপরে মানে পরে শান্তি পড়ে গেল, তারপরে একদম সরাসরি বিয়ে। তারপরে বিয়ে ভালোই হয়েছে, মানে দুমদাম করে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমাকে যখন বাসা নিয়ে আসলো, তখন আমি দেখি, তারপর এখন নিজের চোখের সামনে দাঁড়ায় দেখি কি, যখন বাসর রাত্রে এটা কার সাথে বিয়ে দিছে, সে তো আমার মনে হয় আমার বাবার বয়সের সেম, সে আমাকে এই ছেলের সাথে কেন বিয়ে দিলে? আমি তারপর তাকে বললাম, আপনি আমাকে কেন বিয়ে করলেন? আমি তো তোমাকে বিয়ে করছি, তোমাকে একা বিয়ে করি, তোমার বাবা মাকে সাক্ষী রেখে বিয়ে করছি, তাহলে বিয়ে করছি। তারপরে ঠিক আছে, সংসার করতেছি। তখন স্বামী কি জিনিস আমি বুঝতাম না, মাঝে মাঝে শাশুড়ির সাথেও ঘুমাই থাকতাম, মানে এই রুমও ঘুমাই থাকতাম, ওই রুমও ঘুমাই থাকতাম, মানে কোনো ছিল না। তারপরে বললাম কি আমাকে এখন একটা ফোন কিনে দেবেন, আমি তো বাবা মার সাথে কথা বলতে হয়। কি বলবেন? কাকে এখন তোমার ফোন কিনে দরকার নেই, এখন তুমি ফোন দিয়ে কি করবে? তুমি এখন তোমার যখন একটা বেবি হবে তখন আমি তোমাকে ফোন কিনে দেবো, এছাড়া দিব না। আর ফোন তোমার চালানোও নিষেধ। আর একটা কথা সে বলে রাখছিল শুরুর থেকেই, তুমি কখনো পর্দা ছাড়া বাইরে যেতে পারবে না, তুমি সবসময় পর্দা করে বাইরে যাইবা, তুমি বিনা কারণে গেটের বাইরে বেরোতে পারবে না। আমার সে এখনো পর্যন্ত গেটের বাইরে বেরোতে দেয় না, গেটে বাইরে বেরোতে পারবো না। ঠিক আছে, তখন তো বুঝি না বেরো, গেটে বাইরে না বেরোলে কি হবে, পুরো পাশটা তো ঘরের ভিতরে থাকতেই পাইতাছি, তোর দরকার কি গেটে বাইরে দেওয়া দরকার, তো যাই না। তো এমন কথা হতে একদিন সে আমাকে আমার বাবা বাড়ি নিয়ে যাওয়ার পরে মানে বাবা বাড়িতে আসতেছি, তখন বাসে ওঠার পরে একটা লোক পাশাপাশি সিটে বলছে কি, ভাইয়া আপনি মেয়েকে কি শ্বশুর ব্যক্তি নিয়ে আইতেছেন? আমি তখন এই কথাটা শুনে কি জানেন না, আমি অনেক কান্না করছি। আমি তারপরের থেকে ভাবি তার সাথে আমি আর কখনো বাইরাবো না। তখন আমি বোরখা ছাড়াই বাইরেছিলাম। যখন এই কথাটা বললো, আপনি কি ভাই আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে আসতেছেন? আমি কি রে, আসলে কি আমি এটা ভাবি? সে বয়স সবাই তো ভাবে, না হলে সে কেন এই কথা বলবে? তখন আমার হাজবেন্ড প্রশ্নের উত্তর দেয়নি, প্রশ্ন উত্তর না দিয়ে আমি কান্না করতেছি। তারপরে সেই লোকটা বুঝতে পারছে আমি তার ওয়াইফই হব, এর জন্য কান্না করতেছি। তারপরে বলল থাক, মানুষের কথা কি হয়। তারপরে আমি বাসায় এসে কিছু বলিনি, আমি তারপরে এভাবে শুয়ে থাকার পরে তারপরে আমার আস্তে আস্তে মানে একটা বেবি পেটে আসলো। বেবি পেটে আসার পরে সে আমাকে এমনি তো বাসা থেকে বাইরে যেতে দেয় না, একদম নিষেধ। এখন যখন 1.5 মাস বেবির বয়স পেটে, তখন বলো তোমার এখন থেকে গেটের বাইরে যাওয়া একদম নিষেধ, শুধু ডাক্তার চেক আপ করবে, বাসায় এসে ম্যাডাম আসবে। 12 তারিখে ডেট ছিল, আমাকে 5 তারিখে সিজার করবে, নর্মালে বাচ্চা নেবে না। তবে 5 তারিখে নিয়ে যাওয়ার পরে মানে তখন আমার বয়স 16 বছর। নেওয়া যাওয়ার পরে হাসপাতালে অনেক ডাক্তাররা অনেকটা রাগ হচ্ছে, এত অল্প বয়সের মেয়ে, আপনি এখনই মা। তারপর ঠিক আছে, অপারেশন হলো, মেয়ে হওয়ার পরে
তখন আমার হাজবেন্ড তো অনেকটাই খুশি, অনেকটাই হ্যাপি তার মেয়েকে দেখে, কিন্তু বউ কি হলো সেটা দেখার তার প্রশ্ন ছিল না। মানে বউয়ের খবর না নিলেও চলবে, মেয়েটা ঠিক আছে কিনা এটা হচ্ছে বউর মূল খবর না কথা। নিলেও হ্যাঁ। চলবে, আমার মেয়ে হয়ে গেছে, আমার একটা সংসারের হয়ে গেছে। তারপর ঠিক আছে, মেয়ে নিয়ে অনেকটা হ্যাপি। এখন হাসপাতালে রিলিজ করে আমি বাবা বাড়িতে নিয়ে যাবে, এখন বলে কি না আমার বাড়িতে যেতে হবে। আমার বাবা বলে কি না আমার মেয়ে এখন তোমার বাসায় যে কিচ্ছু করতে পারবে না, এখন খাটে তো নামতে পারবে না, আমার মেয়ে আমার বাসায় থাকবে। তারপরে আমার হাজবেন্ড হাসপাতালে বিল সব পরিশোধ করে দিয়ে আমার বাবা বাড়িতে পাঠাইলো। তারপরে নিয়ে আসলো 12 দিনের দিনে। নিয়ে আসার পরে বেবিটা আস্তে 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 মানে মানে করতেছে, মানে এমনভাবে টক করতেছে জানি সে আমাকে ভুলে থাকতে পারে। আমাকে ভুলে থাকতে থাকতে সব সময় দাদুর কাছে থাকে, মানে ওর দাদিকে দাদু বলা শিখাইছি, মানে দাদা তো নাই, আল্লাহ দাদুর কাছে থাকতো। আর ওর আব্বু তো মিরপুরে কে দোকান আছে জামা কাপড়ের, দোকানের থেকে যাতো রাত্রে 11টায় 10টায় যাই, বাবা সবসময় তাদের কাছে রাখতো, আমাকে দিত না তেমন একটা। খাওয়া পড়া গোসল যা আছে সব করতো। করার পরে তারপরে একদিন তার আস্তে আস্তে দেখি কি তার শরীরে পরিবর্তন আসতেছে, মানে সে স্বাভাবিকভাবে সুস্থ না, আমি দেখতেছি শুধু অসুস্থ হয়ে যাচ্ছে। মানে আপনার মেয়ের কথা বলছেন আপনি? না, তাহলে? আমার হাজবেন্ডের কথা বলছি। আচ্ছা। মানে সেখান থেকে কি অসুস্থ হয়ে যাচ্ছে, মানে যখন আমি স্বামী কি জিনিস বুঝতাম না, মানে সে তখন একটু আগ্রহ ছিল। যখন আমি বুঝতে চেষ্টা করলাম সে আমার স্বামী, তাকে দিয়ে আমার সবটাই দরকার, তখন সে আস্তে আস্তে তো দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ার তারপরে থেকে আস্তে আস্তে কিবরে ভাই মানে সে আলাদা রুমে থাকা শুরু করলো। এটা বিয়ের কতদিন পরে? বাচ্চাটা হওয়ার 6-7 মাস পর থেকে। আচ্ছা, বাচ্চাটা হলো কত বছর পরে? বাচ্চাটা বিয়ে 3 বছর পরে হয়েছে। 3 বছর পরে হয়েছে, তার মানে 3.5 বছর 4 বছর পর্যন্ত আপনাদের রিলেশনশিপ একরকম ছিল, ভালোই বলা যেতে পারে। মানে একরকম না, মানে তখন আমি স্বামী কি জিনিস তখন বুঝতাম আপনি বুঝতেন না, কিন্তু okay। মানে যা স্বাভাবিক চলতো। আচ্ছা, কিন্তু তারপরে যখন আপনি বোঝা শুরু করলেন, হ্যাঁ, যখন আমি সেই সময়টাতে সে আলাদা রুমে থাকা শুরু করলো, তাই হ্যাঁ, বলতে চাচ্ছেন? আচ্ছা, ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আজকে যেই সিক্রেটসটা এখানে রিভিল হচ্ছে সেটা একটা মানুষের ব্যক্তি জীবনের গল্প, কিন্তু এটা আমাদের সমাজে কিন্তু এই ঘটনা একক না, খুব বেশি রেয়ার না। এই ভদ্রমহিলা কত বড় ভুল করেছে বা কত সিক্রেটস আজকে এখানে রিভিল করবে সেটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরবো মাত্র সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এই অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের ইউটিউবে আপলোড হচ্ছে, আপনি চাইলে ইউটিউবে চলে আসতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আপনার সেলফোনে আপনি জানতে পারবেন আমরা কখন কখন নতুন কন্টেন্ট আপলোড করছি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904। প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে। সেটা হলো, বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান, তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র 2 দিনের জন্য অফারটি দেওয়ার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরও একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী 2 দিন আবারছি, যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসেছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 0963871771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না। শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন, অ্যাডভান্স অর্ডার, ঢাকা সহ সারা বাংলাদেশে। হ্যাঁ, নদী আমরা যেখানটায় ছিলাম তারপর আমি মানে মাঝে মাঝে বলি কি আপনি কেন এই রুমে থাকেন, বলে আমার তো কাজ থাকে, ব্যবসা বাণিজ্য করি, ব্যস্ত থাকি, তোমার কাছে তো মানে এতটা বেশি বয়সে এত রাত পর্যন্ত রাত্রে জেলা কাজ করলে হিসাব টিসাব করলে তুমি তো বিরক্ত হবে। আমি কি সব সময় আপনি তো কাজ করে আমার রুমে যেতে পারেন, আমি ঘুমাইতাম, আমি ভাবতাম সে আসবে, আমি তারপরে মানে অপেক্ষা থাকতে তো ঘুমাই পড়তাম। এখন দেখি কি রাত পাড়ে সকাল হয়ে গেছে, এখনো সে আসেনি, ওই রুমেই শুয়ে পড়ছে। তারপরে শুয়ে থাকার পরে তারপরে একদিন আমি নিজের থেকে ওই রুমে গেলাম। ওই রুমে যাওয়ার পরে আমি বলছি আমি এখন আপনার কাছে কিছু চাই। এখন তুমি কি চাও? আমি আপনার স্ত্রী হয়ে যা যেতে পারি তাই চাই। কয়
সরি আমি এখন দিতে পারবো না। দিতে পারবেন না কারণটা কি? আমি এখন সন্দেহ ঢুকলো, সে কেন এমনটা করে, কেন? একটা স্বাভাবিক ছেলে তো এমনটা করবে না। আমার বেবি হয়েছে দেখে আমার কাছে আসে না, না কি কারণটা কি আমি এখন জানবো। আরো মানুষও তো বেবি হয়, তার হাজবেন্ড কি তাকে রেখে চলে যায়? তারপরে এখন দেখি মানে সে এখন বাসাও আসে লেট করে, মানে ভাবে আমি এখন যদি তাড়াতাড়ি বাসা যাই, সে তো অবশ্যই আমাকে এই প্রশ্নটা করবে, আমার কাছে আসতে যাবে। এই জন্য সে লেট করে বাসায় ফিরতো। হ্যাঁ, মানে আগে আসছে 9টা 10টা অথবা 10:30। এখন দেখি 12টা 1টা এমন আছে, 2টো বেজে যায়। বাসা আসার প্রশ্ন করলে বলে এই বন্ধুদের সাথে ছিল, এটা ছিল, এটা ছিল। তাহলে দেখি এখন সে আমাকে কিন্তু সময় দিচ্ছে না, সময় দিচ্ছে না। এমন সময় একটা বিয়ের প্রোগ্রাম পড়লো, নাচ করতে পারি বিয়ের অনুষ্ঠানে, মানে আর কেউকে দাওয়াত না করলেও মানে বিশেষ করে আমাকে দাওয়াত করবে, মানে কারণ আপনি গিয়ে নাচানাচি করবেন। ওকে। ওদিন বিয়েতে তো গেছি, মানে বাচ্চা তখন এই 9-10 মাস হবে। মানে আমার শাশুড়ি বাবা ভালো ছিল, বলতে আচ্ছা ঠিক আছে তুমি যাও, বাচ্চা তো ফিটার খায়, যাও বাচ্চা আমি তুমি। দেখে রাখছি। আমি দেখে রাখছি, যাও। মানে মানে আমরা মানে একটা বিয়ে হলে সবকিছু আলাদা করে কিনে নিই, যে ধরেন আজকে এই বিয়েতে জামদানি পরবো, মানে সবাই এক কোয়ালিটি জামদানি, মানে ওইরকম সবাই। আমার শাশুড়ি আবার টাকা দিল, বলে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো গা। নিয়ে আসলাম, তারপরে আমরা পার্লারে সেজে প্রোগ্রামে যাওয়ার পরে সেরকম পরে আমার হাজবেন্ড কিন্তু যায়নি। তারপরে তো গায়ে হলুদ গেল, তারপর তো বরযাত্রী, মানে হিন্দুদের বিয়ে তো রাত্রে হয়। তাহলে আমাদের এখানে 11টা থেকে 12 মানে সাবার পোড়াবাড়ি বিয়ে। জি। তারপরে আমাদের মিরপুর থেকে যেতে তো বেশি সময় লাগে না, 12টার দিকে গেল, 3টা লগ্নে বিয়ে, তো 1টা বাজে যায় পৌঁছাই যাবো। তারপরে আমার হাজবেন্ড বরযাত্রীতেও যাবে না, কিন্তু আমাকে যেতে হবে, কিন্তু আমারও এনজয় করতে ভালো লাগে, আমিও যাই থাকি, সবসময় তো মন মোটা হয়ে থাকি, চলে যাই মজা করি। তারপরে যখন আমি সাভারে গেলাম পোড়াবাড়ি যেতে, আমি এখানে থামিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ইন দ্য মিন টাইম আপনি আপনার, যেহেতু এটা একটা বেসিক নিড মানুষের জীবনে, আপনি আপনার হাজবেন্ডকে কোনো ভালো ডাক্তার দেখিয়েছেন, বা সে নিজে কোনো ডাক্তার দেখিয়েছে, বা আপনি তাকে বলেছেন যে তোমার যে শারীরিক সমস্যা আছে সেটা নিয়ে তোমার ডাক্তারের কাছে যাওয়া হ্যাঁ উচিত? কিভাবে আমি ডাক্তার দেখাইছি, ওই সময়টাতে বিয়ে বাড়ির যে ঘটনার আগে দেখাইছি। আচ্ছা। দেখানোর পরে ডাক্তার বলছে সব কিছুরই একটা শেষ আছে, মানে আপনার হাজবেন্ড বিয়ে করছে লেট করে ঠিক আছে, কিন্তু আগে বাইরে সময় কাটাইছে, এই কারণে এই জিনিসটা হয়ে গেছে। বাইরের সময় কাটিয়েছে মানে হচ্ছে মানে তার বাইরে অন্য অন্য মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ছিল। জি জি জি। ওকে, যেটা বুঝতে পারছি যে ডাক্তার যেটা বললো যে এটা আসলে ট্রিটমেন্টে গেলেও এটা কিওর হওয়ার মতো ব্যাপার নেই, না ঠিক হবে না। ওকে ঠিক আছে, বলুন। তারপরে ওই যে বিয়েতে গেলাম, তারপরে তখন আমার একটা পার্সোনাল সিম ছিল মাত্র 2-3 দিন আগে, যে হঠাৎ একদিন মানে ওই রাত্রেই চিটাগাং থেকে একটা ফোন আসলো রং নাম্বারে। তারপরে আমি খেয়াল করতে পারলাম না, 1 আসলো না 2 আসলো। তারপর বললাম কি আপনি মানে কোনটায় ফোন দিয়েছে? বললো কি 22-এ ফোন দিয়েছি। আমি কি এই নাম্বারটা আপনি কোথায় পেলেন? বললো কি মন থেকে নিছি। মন থেকে নিয়েছেন কেন? নিলাম মন থেকে মানে ওই ছেলেটা মন থেকে নাম্বারটা নিজের থেকে, মনটাকে মানে ছেলের মন ও থেকে, আচ্ছা আচ্ছা, নিজের মন থেকে অজান্তেই টিপে টিপে বের করেছে। হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছা করে নাম্বারটা বানায় আমার ফোনে কল আসছে। আচ্ছা। যদি কোনো ছেলে হয় আমি বন্ধু করব, আর যদি কোনো মেয়ে হয় আমি প্রেম করব। ওই কি রিয়া স্বাভাবিক কথা কেন বলেন? তারপরে বিয়ে হলো, বিয়েতে মানে ছেলেটা তখন অনেক ফোন দিচ্ছিল, মানে আমিও কথা বলছিলাম। তারপরে আমি ভাবি থাকি একটু ফান করি, মজা করি, একটা বিয়েতে আসছি এমনি তো মজা, আরো মজা করি। তারপরে ওই বিয়েতে মানে বিয়ে হতেছে, তারপর মাঝে যখন ভিডিও আসে তখন ফোনটা আমি রেখে দিই, মানে রাইনা থেকে রেখে দিই। তারপর বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তখন ভিডিও ক্যাসেট বাইরে এসে, তখন দেখে আমার অনেক নাচ, সবার নাচের তো আমার নাচের বেশি। তখন আমার হাজবেন্ডকে মানে তারা আবার কিছু নাচ ভিডিও করে রাখছিল ফোনে, ওইটি ফেসবুকে ছাড়ছে, আমার হাজবেন্ডের সাথে ফ্রেন্ডশিপ তো চলে আসছে। তারপর বলে দেখো তুমি বিয়েতে যে এমন করে নাচো, তোমার তো পর্দা ছাড়া বাইরে যাওয়া নিষেধ, আপনি নিষেধ করছেন ঠিক আছে, এতে বাড়ি ঘরে বিয়ে যেতেই হবে, আর তো আমার বাবার বাড়ি এলাকা না, আপনার এলাকায়। তারপরে বললে ঠিক আছে আর কখনো কিন্তু বিয়ের প্রোগ্রামে যেতে পারবে না। আমি বললাম এখন আমি আপনার কথা আমি আর রাখতে পারবো না, আপনি আমাকে কোনো দিক দিয়ে হ্যাপি করতে পারতেছেন না, আপনি কোনো কি দিক দিয়ে তোমাকে হ্যাপি করতে পারতেছি না, টাকা পয়সা যা লাগে সবই তো দিতেছি, আমাকে দিলে কি হবে, আমি তো নিজে অসুস্থভাবে বসবাস করতেছি। তখন মাথায় বুদ্ধি আসলো এইভাবে একা জীবনের থেকে কারোর সাথে বন্ধুত্ব করে জীবন কাটানো ভালো হবে, আমার সময়টা তো কাটবে, আমার মনটা তো ভালো থাকবে, একা একা জীবন মনে হয় চলবে না। কিন্তু এই যে কথাটা আপনি বললেন, এখানে আমার কিছু জিনিস জানার আছে। একটা যেটা হচ্ছে যে আপনার হাজবেন্ডের একটা বড় সমস্যা ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এছাড়া বাকি যে দায়িত্বগুলো পালন করা উচিত, আপনাকে একটু সময় দেয়া কিংবা অন্যান্য কাজে সহযোগিতা করা, আপনাকে প্রায়োরিটি দেওয়া বিভিন্ন কাজ, এগুলো সে করতো ঠিক মতো? জি না, এগুলো সে করতো না। না মানে সকালে 8টার দিকে দোকানে যেত, দুপুরে সকালেও বাইরে খাইতো, দুপুরেও বাইরে খেতো, শুধু রাত্রে মাঝে মাঝে রাত্রে বাসায় খেতো, না 3 বেলায় সে বাইরে খেতো। তার মানে আপনার সঙ্গে দেখা শুধু রাতের সময়টুকু, তাও হতো না কারণ সে অন্য রুমে থাকতো। হ্যাঁ, স্বপ্নের মতো, কত সময় যদি স্বপ্নের মতো জাগরা পেতাম তাহলে দেখতে হতো, না তো হতো না।
আমি আবার আচ্ছা। মানে অপেক্ষা করতে মেয়েটা করতে কোথায় থাকতো? আপনার কাছে থাকতো? না, মেয়েটা তার দাদুর কাছে। দাদুর কাছে থাকতো। তার মানে আপনার সারাদিন একা একা ভাবে কাটতো? শুধু একা একা থাকতাম, কাজের মেয়ে এসে কাজ করে যেত। ব্যাকগ্রাউন্ডটা ভালো করে শুনবেন। স্টোরিগুলোকে যারা এন্টারটেনমেন্টের জায়গা থেকে নিচ্ছেন তাদের জন্য আমাদের সরি বলা ছাড়া আসলে কিছু বলার নেই, কারণ এই গল্পটা শুনছেন হয়তো মজার জায়গাটা থেকে অনেকেই। আপনার জীবনেও এমন ঘটনা ঘটতে পারে, সাবধান হন। এবং সবসময় একটা কথা বলি, যে ভয়াবহ বিষয়গুলো এই সিক্রেটস অনুষ্ঠানে উঠে আসে সেগুলো শুধু সেই সব মানুষদের জন্য না, যাতে করে আপনার জীবনে না ঘটে সেই জন্যে। সুতরাং আমাদের অনুষ্ঠানের নদীকে আঙ্গুল তুলবেন না, আপনি আঙ্গুলটা আপনি আপনার দিকে ঘোরান, যাতে করে আপনার জীবনটা নদীর মতো না হয়, প্লিজ। সো এই স্টোরিগুলোকে কেউ এন্টারটেনমেন্টের জায়গা থেকে নেবেন না। এই জন্য আমাদের সিক্রেটসের ট্যাগলাইনটা হচ্ছে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্টের বাইরের কোনো কিছু, এন্টারটেইনমেন্টের চেয়ে বেশি কোনো কিছু, যেটা আসলে শুধু এন্টারটেইনমেন্ট বললে কম বলা হয়। বলুন তারপরে কি হলো? মানে বিয়ে থেকে আসার পরে মানে সেদিন তো সারা রাত জাগনা ছিলাম, তারপর বাসায় এসে সকালবেলা ঘুম। এবং আপনি মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে ফেলেছেন যে আপনি কারোর সাথে ফ্রেন্ডশিপ করবেন। হ্যাঁ, কারোর সাথে ফ্রেন্ডশিপ করবো, একটা বন্ধুত্ব করি, সে তো ঢাকার বাইরে, শুধু নেক্সট টাইম শুধু কথা, এছাড়া কিছুই না। তারপরে বলে ভাবলাম ঠিক আছে বন্ধুত্ব করি। তারপরে আমি আবার কিবিরা ভাই সবকিছু লিখে রাখি। আমার একটা মানে আমি যখন বুঝি তখন থেকে আমার একটা অভ্যাস, যা হবে সবকিছু লিখে রাখি। তারপর ওই ছেলের সাথে মানে কথা বলতে বলতে মানে ছেলেটা দেখে এখন ভালোই, মানে ভালো খোঁজ খবর নিতেছে, হ্যাঁ নদী কি করতেছ, খাইছ, পড়ছ। কিন্তু ছেলেটা আমাকে প্রশ্ন করছিল, হ্যাঁ তুমি কি ম্যারেজ না অন ম্যারেজ? আমি বলছি জি না, আমি ম্যারেজ না, অন ম্যারেজ। এটা বলছি, এটা আমার ভুল। তারপর আপনার সামনে বলছি মানে আনম্যারিড, হ্যাঁ, বিয়ে হয়নি আপনার? হ্যাঁ, বিয়ে হয়নি, তবে শেষ। মানে এমন কথা তো অনেক মজা করে কথা বললো, এখন মজা করে মানে 10 দিন কথা বলার পরে 11 দিনের দিনে রাত্রে আপনার নিশ্চয়ই খুব ভালো লাগছিল। হ্যাঁ, অনেক ভালো লাগছিল। 10 দিনের পর 11 দিনের দিনে সে রাত্রে ফোন দিয়ে বলতেছে, নদী আমি তো এখন চিটাগাং থেকে ঢাকা আপনি রাতেও কথা বলতে পারতেন কারণ আপনার হাজবেন্ড আপনার হ্যাঁ, আমার পাশে থাকতো না তো। ওকে। পরে বলতেছে কি, নদী আমি তো এখন ঢাকা আসতেছি। আমি কেন তুমি ঢাকা আসতেছো কেন? কয় তোমার কণ্ঠ আমাকে পাগল করে দিছে, আমার তোমাকে দেখতেই হবে। আমি কই সত্যি না মিথ্যা? আমি ভাবছি তখন কি ভাই সত্যি মিথ্যা কথা। তারপরে সে ঠিকই মানে রাতেই 12টার দিকে ট্রেন থেকে নেমে আমাকে ফোন দিয়েছে, দেখো নদী আমি তো এখন ঢাকা আসছি, তুমি মেয়ে মানুষ এত রাত্রে বাসা থেকে বেরোতে পারবে না, তুমি এক কাজ করো, কালকে সকালে আমার সাথে কমলাপুর স্টেশনে দেখা করো। আমিও তো আমার লাইফের প্রথম আজকে ঢাকা আসছি, আমি কিছুটাই চিনি না, আর গাবতলে যাবো কি করে। সেদিন কি ফিরে ভাই জানেন না, এত বৃষ্টি বলার বাইরে, আর আমি কমলাপুর স্টেশনে আমার লাইফেও কখনো আসিনি, তাও একটা ভয়ঙ্কর ব্যাপার। তো আমার হাজবেন্ড তো বাসায় না, দোকানে। তখন আমার শাশুড়ি মাকে বললাম কি, মা, ছেলেটার নাম কি ছিল? রাকিব। রাকিব, ওকে। কিন্তু আমি সবসময় আমার ছদ্ম নামই দিতাম, কখনো আসল নাম দিতাম না। নদী নামই বলতেন? হ্যাঁ, এখনো পর্যন্ত নদী নামই আছে। আচ্ছা ঠিক আছে, বলেন। আল্লাহ বলতো কি, আচ্ছা নদী তাহলে আমাকে কি দেখো, মানে সকাল হয়ে গেছে, পরে ফোন দিতেছে, আমি তখন বৃষ্টিতে ভিজতেছি। পরে কি দেখো 10টা বেজে গেছে, তুমি আমার ফোন রিসিভ করো না কেন? আমাকে কেন, তোমার ফোন আমি কেন রিসিভ করবো? আমি তো আসছি, তোমাকে মনে নেই? আমাকে সরি, একটু মনে নেই। তুমি কি করছো? আমি বৃষ্টিতে ভিজতেছি। তোমার তো ঠান্ডা লাগবে। আমাকে ঠান্ডা লাগবে না। তারপর বলি কি, তুমি কতক্ষণ আসছো? আমি বলি কি, আমি তো যা তো কখনো যাই নাই, তাও তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, জামও পড়তে পারে। তা বলে কি, আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, আমার আবার বিকেলে যাইতে হবে, এখন তো অলরেডি 10টা বেজে গেছে, এমন তুমি আস্তে আস্তে 1টা 2টা বাজতে পারে, বিকেলে ট্রেনে আমার যাইতে হবে। তারপর আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, আমি তাহলে আসছি। সে আমাকে কিন্তু দেখেনি, দেখার পরে তারপরে গেলাম। যাওয়ার পরে বলতেছে কি, তুমি কিসে করে আসতেছো? আমি বলছি আমি তো সিএনজি করে আসতেছি। সে কয় কি, আচ্ছা বলো তোমার অ্যাড্রেসটা দাও, তোমার পরনে কি, মানে আমি বলছি আমি তাও কিছু দেবো না, দেখি তুমি আমাকে চিনতে পারো কিনা। তারপর আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দিতে হবে না, তুমি আসতেছো না, এটা তো শিওর? আমাকে হ্যাঁ এটা শিওর। তারপরে বলে, তারপর আমি যখন সিএনজিতে নাইমে ভাড়া দিচ্ছি, তখন আমাকে সে ফোনটা বলে, তোমার মাথায় কি লালন না? আমাকে কি হ্যাঁ, এটাই নদী? আমাকে হ্যাঁ। পরে আল্লাহ গেলাম, আর একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিল, এই কথা বললাম, কথা বলে মানে হোটেলে খাইলাম, বিলটা আমিই দিলাম, ওদেরকে দিতে দিলাম, কারণ এত দূর থেকে আসতে, চিটাগাং থেকে। সম্পর্কটা কি ছিল আপনার? এই মানে সম্পর্কে মানে তার সাথে যে বললাম না, শুধু প্রেমের অভিনয়। মানে অভিনয় তো আমরা বুঝতে পারছি, কিন্তু তখন পর্যন্ত ও কি জানতো যে আপনি ওকে লাভ করেন, ভালোবাসেন? হ্যাঁ, সে তখন ভাবতো কি, বলে কি নদী এখন তো আমি তোমাকে দেখছি, তুমি তো আমাকে দেখছো, তোমাকে এখন আমার অপছন্দ? আমি তো ভাবি মনে মনে আপনি তখনও কথা দেননি না, নাকি? আমি ঠিক বুঝতে পারছি না, মানে ছেলেটা কি জানতো যে আমি তাকে ভালোবেসি, তাকে বিয়ে করব? এটা ছেলেটা জানতো? হ্যাঁ, এর জন্য সে ঢাকাতে আর আসছে। আপনার জায়গা থেকে বিষয়টা ছিল টাইম পাস? হ্যাঁ, আমার বেলায় তো বেশি ছিল টাইম পাস, কারণ আমার হাজবেন্ড আমাকে সময় দেয় না। এক্স্যাক্টলি। আপনি ছেলেটার নাম কি বলছিলেন? রাকিব। রাকিব, হ্যাঁ। তারপরে বলো কি, দেখো নদী তুমি তো আমাকে এখন দেখছো, এখন কি আমাকে অপছন্দ হয়? আমি বললাম কি, না পছন্দ তো হয়। তোমার কি আমার অপছন্দ হয়? কি না, তোমাকে তো মাথায় করে রাখবো, যাতে আমি তোমাকে ভালোবাসি। তারপরে আমি বললাম কাকে, চলো তোমাকে আমি এখনই নিয়ে যাবো। আমি না, এটা তো কিভাবেই সম্ভব না, আমি তো এখন বাসা থেকে কিছুটাই বলিনি, তাহলে তোমাকে আমার বাবা মা অনেকটাই করবে, থানা পুলিশ করবে, তোমার অনেকটাই ঘাবড়ে যাবা। তারপর বলে কি, আর তাহলে কি করবো? আমাকে যাই তোমার বাবা মাকে নিয়ে এসো।
তারপর বললো কি সত্যি বলতেছো, তুমি তো পর হয়ে যাবে না? আমি বললাম কি না, আমি পর হব না, তুমি যাও। তারপর সে আমাকে আরেকটা সিএনজি করে উঠাইয়া দিল। আমি সরাসরি মিরপুরে চলে আসলাম। চলে আসার পরে ওই গেল, যাওয়ার পরে আমি পরের দিনকে ফোন দেওয়া, বলে কি তুমি ঠিক মতো পৌঁছাইছো? বলছে হ্যাঁ আমি ঠিক মতো পৌঁছাইছি, আমি বিকালবেলা আম্মুর সাথে কথা বলবো তোমার ব্যাপারে। আমার আচ্ছা ঠিক আছে বলো। আমার কাছে তাও মজা লাগতেছে, ওর আম্মুর সাথে সিরিয়াস ভাবে আলাপ করবো, আমার কাছে মজা লাগতেছে। তারপর এখন দেখি ওর আম্মু বলে কি থাক বাবা, তুই তো চিটাগাঙ্গের ছেলে, আর মেয়ে তো ঢাকায়, আমি আমাদের এখানে গ্রাম সাইড, ওই মেয়ে কিছুও করতে পারবে না। আমাকে সে আবার এটা বলে, দেখো নদী তুমি দেখো আমাদের বাড়িতে গরু আছে, এটা আছে ওইটা আছে, মাটির ঘর, থাকতে পারবে? আমি তুমি যদি যেখানে রাখো সেখানেই থাকতে পারবো। অনেকটা মজা লাগতেছে। তারপরে দেখি সিরিয়াস, এখন বলতেছে তার মাকে নিয়ে শুক্রবার দিন ঢাকাতে মানে আমাদের বাড়িতে আসবে। তারপর শুক্রবার দিন আসবে শিওর, বলে তোমার বাবা মাকে বলে রাখো আমি আসবো, তোমার বাবা মা যদি না দেয় আমি তোমাকে তুলে নিয়ে আসবো, তুমি তো রাজি? আমি বললাম হ্যাঁ আমি রাজি, তুমি এসো। তারপরে তুলে নিয়ে আসবো। তারপরে সিরিয়াস আসবে, সবকিছু গুছাই নিছে, ওর মা বাবা বড় ভাই আসবে। তখন রকিব চলে আসবে? হ্যাঁ রাকিব চলে আসবে আমাকে নেওয়ার জন্য অথবা যে কোনো একটা করার জন্য। আপনার বাড়িতে আসবে আর কি, মানে হ্যাঁ। এই, কি বলে এটাকে, বিয়ের দাওয়াত, কি বলে, হ্যাঁ, বিয়ের মানে দাওয়াত না, সম্বন্ধ নিয়ে আসবে, প্রস্তাব নিয়ে আসবে, হ্যাঁ। right, হ্যাঁ। তারপরে আমি বৃহস্পতিবার দিন রাত্রে ওর সাথে কিছুক্ষণ কথা বলে একদম মানে একদম সিমটাই বন্ধ করে দিলাম, ওই জন্য আমার কিনা খোঁজ খবরই না পায়। কতদিনের সম্পর্ক? মাত্র 17 দিন হয়েছিল। মাত্র 17 দিনের মধ্যে এরকম সিরিয়াস হয়ে গেছে? হ্যাঁ, Okay. কিন্তু আমার কণ্ঠ ভালো ছিল।